হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্লাসেস। আজকে তোমাদের আমি যে নতুন টপিক শুরু করতে চলেছি তার নাম হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনস। তোমাদের থার্ড সেমিস্টারে এই চ্যাপ্টারে 5টা এমসিকিউ থাকবে, 5 মার্ক। এই 5 নাম্বার যাতে সহজভাবে তুলে আনা যায়, আমি তার জন্য পরপর তোমাদের প্লেলিস্ট করে 7টা থেকে 8টা লেকচার আমি তোমাদের প্রোভাইড করব, তোমরা দেখতে থাকবে। এই চ্যাপ্টারটা এমনই একটা চ্যাপ্টার, অ্যাকচুয়ালি বলা যায় যে বেসিক কনসেপ্ট এখান থেকেই তৈরি হবে। এরপরে তোমাদের যে চ্যাপ্টারটা আছে অ্যালকোহল ফেনল ইথার, সেই চ্যাপ্টারটা যদি এই চ্যাপ্টারটা ঠিকঠাকভাবে পড়ো এবং বোঝো তাহলে অ্যালকোহল ফেনল ইথার এই চ্যাপ্টারটা একদমই সোজা লাগবে তোমাদের। এখানে মূলত কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, সাবস্ট্রেটে কীভাবে নিউক্লিওফাইল অ্যাটাক করছে এবং কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেটা কোন পাথওয়েতে রিয়াকশানটা হচ্ছে, এইগুলো। তারপর আরএস নোমেনক্লেচার, একদমই সোজা জিনিস আমি তোমাদের করাবো, তখন তোমরা বুঝতে পারবে। তোমরা দেখতে থাকো। দেখো, এই চ্যাপ্টারটাই নাম হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস। তাহলে এই চ্যাপ্টারটায় নাম অনুযায়ী আমাকে প্রথমে মাথায় আনতে হবে যে এখানে যে হ্যালো কথাটি ব্যবহার হয়েছে, সেই হ্যালো কথাটি কোথা থেকে এসছে এবং অ্যালকেন আর অ্যারিনস এটা কি বোঝাতে যাচ্ছে। দেখো, তোমরা হ্যালো কথাটা থেকে প্রথমেই তোমরা বুঝতে পারবে যে হ্যালো, তোমরা জানো গ্রুপ 17 পড়েছো, ক্লাস 10 থেকে পড়ে আসছো। কে কে আছে? দেখো, হ্যালোজেনের মধ্যে কে কে পড়ে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। তাহলে হ্যালো কথাটা কোথা থেকে আসলো? হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনস। তাহলে হ্যালোজেন থেকে এসছে, এটা একদম স্পষ্ট বুঝতে পারলাম। এবার আমার দুটো জিনিস আছে, একটা অ্যালকেনস আর একটা অ্যারিনস। এটা কোথা থেকে এসছে বলতে পারলে আমাদের কাজ মিটে যাবে। দেখো, আমরা ছোটোবেলায় পড়েছি যে হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বনের যুক্ত হয়ে কি তৈরি করে? হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন আমরা মূলত দুটো জিনিস দেখেছিলাম, একটা অ্যারিফেটিক আর একটা কি ছিল? অ্যারোমেটিক। অ্যালিফেটিকের একটা উদাহরণ জানো, যেগুলো ওপেন সিস্টেম, যেমন CH4, এটা একটা এক্সাম্পল জানো। আর অ্যারোমেটিক কাদেরকে বলে একটু মাথায় ভাবো, যে পড়েছো তোমরা ক্লাস 11এই পড়েছো যে অ্যারোমেটিক কাদের বলে। অ্যারোমেটিক মানে এমন একটা জিনিস যেখানে যারা হুকেলসের রুলটা মেনে চলে। হুকেলসের রুলটা কি? 4n+2 পাই ইলেকট্রন যাদের দেখা যায়, 4n+2 পাই ইলেকট্রন, এই রুলটা যারা মেনে চলবে। দেখো, এখানে 4n+2 পাই ইলেকট্রন, এখানে এনের মান কি হয়? এনের মান 0 থেকে শুরু হয়, 1, 2, 3 এরকমভাবে চলতে থাকে। তাহলে আমার এনের মান যখন 0 থাকবে, এনের মান যখন 1 হবে এবং এনের মান যখন 2 হবে, আমি একবার স্মরণ করিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি এটা ক্লাস 11-এর জিনিস, তাও আমি একবার স্মরণ করিয়ে দিচ্ছি। যখন এনের মান 0 হবে তখন হুকেলস রুলে 4n+2 পাই ইলেকট্রনের মানটা কি হবে? দেখো, এনের মান যদি আমি 0 বসাই, 4 × 0 + 2, 4 × 0 0 হয়ে গেল, +2, তাহলে দুটো পাই ইলেকট্রন থাকবে। তারপর এনের মান যদি 1 বসাই, 4 × 1 = 4 + 2, তাহলে 6 পাই ইলেকট্রন। আর এনের মান যদি 2 হয় তখন 4 × 2 8 + 2 10 পাই ইলেকট্রন। তাহলে 2, 6, 10 যখন পাই ইলেকট্রন হয় তখনই
আমরা অ্যারোমেটিক বলতে পারবো। তাহলে একটা দুটো এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এটা অ্যারোমেটিক না অ্যালিফেটিক? প্রথমেই বলো। অ্যারোমেটিক অ্যালিফেটিক তো হবেই না, যেহেতু এটা সাইক্লিক কম্পাউন্ড। এবার সাইক্লিক কম্পাউন্ডের মধ্যে যে হুকেলস রুলটা যদি মেনে চলে তাহলে অ্যারোমেটিক হবে। হুকেলস রুল মানার জন্য এর কটা পাই ইলেকট্রন আছে? দুটো। একটা একটা পাই বন্ডের জন্য দুটো করে পাই ইলেকট্রন। তাহলে দুটো দুটো চারটা, দুটো ছটা, তাহলে এটা 6 পাই ইলেকট্রন দেখাচ্ছে, তাহলে এটা অ্যারোমেটিক হবে। আচ্ছা, একটু ভেবে বলো এটা অ্যারোমেটিক কিনা। দেখো এখানে একমাত্র দুটো পাই ইলেকট্রন আছে, তাহলে দুটো পাই ইলেকট্রন হলে আমরা কি জানি? অ্যারোমেটিক। তাহলে একটু ভেবে বলো এটা হবে কিনা। এখানে কটা পাই ইলেকট্রন আছে একটু গুনতে পারলেই দেখো এটা হয় সম্ভব। একটু ভেবে বলো যে এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে। দেখো এর মধ্যে পাই ইলেকট্রন আছে, একটা পাই বন্ডের জন্য দুটো আর একটা নেগেটিভ চার্জের জন্য দুটো, তাহলে 4 পাই ইলেকট্রন। তাহলে এটা অ্যারোমেটিক নয়। একটু এটা জাস্ট সামারাইজ করে দিলাম, যে ক্লাস 11-এ পড়ে এসছো, তাও আমি একবার স্মরণ করিয়ে দিলাম। তাহলে আমাদের ভাবতে হবে যে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক বিষয়টা আমরা বুঝে গেলাম। এইবার আমি এখান থেকে একটা বিষয় আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এই অ্যালিফেটিক কম্পাউন্ডের না, যখন একটা হাইড্রোজেন এইটাতে একটা হ্যালোজেন যুক্ত হবে, আমি ক্লোরিন ধরে নিলাম যে হ্যালোজেনের মধ্যে এটাকে ধরে নিলাম, তুমি চাইলে ফ্লোরিন ব্রোমিন যে কোনো একটা ধরে নিতে পারো। একটা ক্লোরিন যুক্ত হবে আর এই অ্যালিফেটিক থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, তখন এর নাম হয়ে যাবে হ্যালো অ্যালকেন। এক্সাম্পল তুমি বলতে পারো যে এক্সাম্পল কি দিবে। তাহলে এক্সাম্পলের কথা যখন স্মরণ হবে একটা ভেবে বলো যে আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম CH4, তাহলে CH4 থেকে একটা হাইড্রোজেন বের করে দিলে কি তৈরি হবে? CH3। যদি একটা হাইড্রোজেন বের করে দেয় সেই জায়গায় কে ঢুকবে? একটা ক্লোরিন। তাহলে কি হলো? CH3Cl। এটাকে এর নামই হচ্ছে আমার হ্যালো অ্যালকেন। বিষয়টা বোঝা গেল? এবার ঠিক একই রকমভাবে একটু ভেবে বলো যে অ্যারোমেটিক রিং যখন আছে তা থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে আর তার জায়গায় কে ঢুকবে? একটা হ্যালোজেন ঢুকবে। একটা হ্যালোজেন আমি ক্লোরিন এখানে ধরে নিই, তাহলে ঠিক একই রকমভাবে আমি যদি এখানটায় লিখি একটা হ্যালোজেন যুক্ত হলো, সেই জায়গায় একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে এ কি তৈরি করবে? হ্যালো অ্যারিন। একটা এক্সাম্পলের কথা ভাবো, একটা এক্সাম্পলের কথা ভাবো, বেঞ্জিন বলাই ভাবো তুমি। প্রত্যেকটা জায়গায় হাইড্রোজেন আছে তো বেঞ্জিন বলয়ের। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এগুলোকে দেখানো হয় না। যে কোনো একটা হাইড্রোজেনকে তুমি সরিয়ে দাও, সে জায়গায় কে ঢুকবে? একটা ক্লোরিনই ঢোকাও। তুমি চাইলে ফ্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো যাকে হোক ঢোকাতে পারো। আমি এখানে যে কোনো একটা দেখাতে হবে তাই দেখাচ্ছি। এখানে একটা ক্লোরিন যুক্ত হলো, সেই জায়গায় বেরিয়ে গেল একটা হাইড্রোজেন, তাহলে কি তৈরি হবে? হাইড্রোজেনগুলো লেখার দরকার নেই। বেঞ্জিন বলয়ের এই পাই সিস্টেমকে রিংও আকারে লেখা যায়, সেটা 11-এ পড়েছো যে এই রেজোনেন্সের জন্য এটা হয়। পাই ইলেকট্রনটা পরপর ঘুরতে থাকে, এখান থেকে এখানে আসে, এখান থেকে, তাই ওটাকে সাইক্লিক ইলেকট্রন ক্লাউডটাকে দেখানো হয়। এখানে একটা ধরলাম যে এই জায়গায় এই হাইড্রোজেনটা বেরিয়ে গেছে,
সেই জায়গায় একটা ক্লোরিন যুক্ত হয়েছে। আর বাকি হাইড্রোজেনগুলো আমি আর লিখলাম না, সব জায়গায় থাকে। তাহলে এটাই হয়ে গেল হ্যালোএরিন। বিষয়টা পুরোপুরি বোঝা গেল আশা করছি। তাহলে প্রথমে হাইড্রোকার্বন ছিল, অ্যালিফেটিক আর অ্যারোমেটিকে দুটো ভাগে ভাগ হয়ে গেল, অ্যালিফেটিক একটা, অ্যারোমেটিক একটা। অ্যালিফেটিকের সঙ্গে যখন একটা হ্যালোজেন যুক্ত হলো তখন নাম হয়ে গেল হ্যালো অ্যালকেন। আর যখন অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে যখন একটা ক্লোরিন, এই একটা হ্যালোজেন, এই একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে একটা হ্যালোজেন ঢুকলো, তখন নাম হয়ে গেল হ্যালোঅ্যারিন। পুরো বিষয়টা সামারাইজ করে দিলাম একবার। এটা একটু স্মরণে রাখবে। এইবারে নেক্সট টপিকে আমরা আসছি। দেখো, এইবার তোমাকে পড়তে গেলে একটা জিনিস তোমাকে আগে জানা প্রয়োজন, যে কোনো একটা জিনিস, যেমন কোনো সাবস্ট্রেটই, কোনো সাবস্ট্রেটে কে অ্যাটাক করে? রিএজেন্ট। দিয়ে কি তৈরি করে? একটা স্টেপ তৈরি করে, কি তৈরি করে? প্রোডাক্ট তৈরি করে। এবার এই এখানে দুটো স্টেপে হয়, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর একটা স্টেপ তৈরি হয় ট্রানজিশন স্টেপ। ট্রানজিশন স্টেট। এবার দুটো স্টেপ ট্রানজিশন স্টেটকে আমরা এরকমভাবেই পরে দেখবে যে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করে, যে সাবস্ট্রেট যখন রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশান করে, এটা একটা ইন্টারমিডিয়েট স্টেপ তৈরি হয় রিয়াকশান চলাকালীন, একটা দুরকমভাবে, একটা ইন্টারমিডিয়েট স্টেপ, একটা ট্রানজিশন স্টেপ, দিয়ে ফাইনালে প্রোডাক্ট দেখায়। এবার আমার ফাইনাল প্রোডাক্ট যখন দেখাবে, তখন এবার আমাকে মাথায় রাখতে হবে যে এই রিয়েজেন্টটা কেমনভাবে কাজ করে। হ্যাঁ, এই রিয়েজেন্টটা কাজ করার জন্য দেখো আমি একটু ছোট করে দিচ্ছি। দেখো, এবার সাবস্ট্রেট এখানে ইন্টারমিডিয়েট দু রকমের। এবার আমাকে রিয়েজেন্টটা কেমনভাবে কাজ করে বা বিকারক, এটাকে বিকারক বলা হয়। দেখো আমি এখান থেকে দেখাচ্ছি একটু, সাবস্ট্রেট নয়, সরি, রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটা দেখো দুটো জিনিসের উপর নির্ভর করে। রিয়েজেন্টটা দুটো জিনিসের উপর নির্ভর করে। একটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে ইলেকট্রোফাইল। এই নিউক্লিওফাইল কোনগুলো? আমি এক কথায় মাথায় রাখবো যে নিউক্লিয়াস লাভিং স্পিসিস, মানে নিউক্লিয়াসকে
আকর্ষণ করে বা ভালোবাসে। তাহলে আমি কি লিখতে পারি? আর ইলেকট্রোফাইলটাকে আমি কি লিখতে, ইলেকট্রন লাভিং স্পিসিস। এবার নিউক্লিওফাইলের মধ্যে আমি দু রকম লিখতে পারি। দেখো নিউক্লিওফাইল, আমি কি বলেছি, নিউক্লিও লাভিং স্পিসিস। নিউক্লিয়াসটা কি হয়? নিউক্লিয়াসটা সবসময় কী চার্জ হয়? পজিটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জকে কে আকর্ষণ করবে? নিউক্লিয়াস লাভিং স্পিসিস, মানে নিউক্লিয়াসকে এ সবসময় ভালোবাসবে। নিউক্লিয়াসের চার্জ সবসময় কি হয়? আমরা পরমাণুর মডেল ক্লাস 10 থেকেই পড়ে এসেছি যে নিউক্লিয়াস, পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের চার্জ সবসময় পজিটিভ হয়। তাহলে এর চার্জ নিশ্চয়ই পজিটিভ, তাহলে একে ভালোবাসছে, তার মানে নিশ্চয়ই নিউক্লিওফাইলটার চার্জ নেগেটিভ হওয়ার কথা। তাহলে সবসময় নেগেটিভ, নিউক্লিওফাইল মানেই সবসময় নেগেটিভ চার্জ হবে। তাহলে প্রথমে নেগেটিভ চার্জওয়ালা নিউক্লিওফাইল কী কী, এর মধ্যে এক্সাম্পল কী কী পড়বে? নেগেটিভ চার্জ কে কে হতে পারে একটু ভাবো। OH মাইনাস, আর কি হতে পারে? একটু ভাবো, ভাবলেই পেয়ে যাবে। Cl মাইনাস, Br মাইনাস, আর আরও অনেক কিছু হতে পারে। SH মাইনাস, Cn মাইনাস। আর এক রকম হতে পারে নেগেটিভ চার্জওয়ালা নিউক্লিওফাইল এগুলো। এবার প্রোসম, যাদের চার্জ নেই কোনো, তাহলে তুমি বলবে স্যার প্রোসম। আমি আগে উদাহরণ দিয়ে দিই যে প্রোসমের মধ্যে কে কে পড়তে পারে? H2O, NH3 আর NH2। এবার তুমি বলবে যে স্যার প্রোসম তাহলে নেগেটিভ, আপনি বলেছেন যে নিউক্লিও লাভিং স্পিসিস, তাহলে নিউক্লিয়াসকে নিশ্চয়ই ভালোবাসছে, তাহলে তার নেগেটিভ চার্জ থাকতে হবে, না তো নিউক্লিও অপোজিট চার্জকে ভালোবাসতে পারবে না। তাহলে এ তো প্রোসম, এর তো নেগেটিভ চার্জ নেই, তাহলে এ কী করে নিউক্লিওফাইল হলো? দেখো নেগেটিভ চার্জ না থাকলেও প্রত্যেকটা জিনিসের দেখো লোন পেয়ার আছে। নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। তাহলে এই লোন পেয়ার অনেক নেগেটিভ চার্জের মতোই আচরণ করে, তাহলে নিউক্লিয়াসকে এই নেগেটিভ চার্জ দ্বারা আকর্ষণ করাতে পারবে, অ্যাটাক করাতে পারবে। তাহলে যেহেতু এই নেগেটিভ চার্জ এদের ডাইরেক্ট আছে, আর এর লোন পেয়ারটা নেগেটিভ চার্জের মতো আচরণ করছে, জাস্ট এইটাই ডিফারেন্স। এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করে। এবার আমি আসবো ইলেকট্রোফাইল, সেগুলো ইলেকট্রন লাভিং স্পিসিস, মানে ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রনের চার্জ কি হয়? নেগেটিভ চার্জকে কে আকর্ষণ করে? তাহলে ইলেকট্রোফাইলগুলোকে নিশ্চয়ই পজিটিভ চার্জ যুক্ত হতে হবে। তাহলে এর ক্ষেত্রেও পজিটিভ চার্জওয়ালা গ্রুপ আছে। পজিটিভ চার্জওয়ালা গ্রুপ কী কে হবে? H প্লাস, Cl প্লাস, আর কি কি হতে পারে? H3O প্লাস। এবার নিউট্রালের ক্ষেত্রে, প্রোসমর ক্ষেত্রে প্রোসমর ক্ষেত্রে কি কি হতে পারে? BF3, AlCl3, আচ্ছা CCl2। এবার তুমি বলবে যে এখানে যে আমি বলেছি ইলেকট্রোফাইল ইলেকট্রন লাভিং স্পিসিস হতে গেলে ইলেকট্রনকে ভালোবাসে। তাহলে ইলেকট্রনকে কারাই ভালোবাসে? যাদের নিশ্চয়ই পজিটিভ চার্জ আছে, তারা ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, এর চার্জ তো এমনি নেগেটিভ, তাহলে একে ভালোবাসে, নিশ্চয়ই এর চার্জ পজিটিভ ছিল ইলেকট্রোফাইলটার।
তাহলে ইলেকট্রোফাইলটার চার্জ পজিটিভ। বলবে যে স্যার এর মাথায় তো পজিটিভ চার্জ নেই, তাহলে এ কীভাবে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করেছে? দেখো এর মাথায় পজিটিভ চার্জ কখন হয়? যখন ইলেকট্রনের ঘাটতি হয় তখনই তো পজিটিভ চার্জ। একটা সোডিয়ামের ক্ষেত্রে কি হয়? সোডিয়াম থেকে তো একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলেই তো সোডিয়াম প্লাস তৈরি হয়। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে বলেই, একটা ইলেকট্রন বেরিয়ে গেছে বলেই তো পজিটিভ চার্জ তৈরি হয়েছে। দেখো BF3-এর ক্ষেত্রে কি বোরনের বাইরে কক্ষে কটা থাকে? 3টে থাকে। তাহলে ফ্লোরিন একটা করে এর সঙ্গে বন্ধন গঠন করবে, ফ্লোরিনের একটা করে প্রয়োজন ছিল, তাহলে এর অষ্টক পূর্ণ হয়েছে, এরও অষ্টক, এই ফ্লোরিন 3টে ফ্লোরিন অষ্টক পূর্ণ হয়েছে। কিন্তু বোরনের দেখো অষ্টক পূর্ণ হয়নি, এর 6টা আছে, তাহলে এর ঘাটতি আছে তো ইলেকট্রনের। ঠিক একই রকমভাবে এগুলো লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, যারা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে তারা প্রথম ইলেকট্রোফাইলের মধ্যে পড়বে। তাহলে টোটাল রিয়েজেন্টটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নিউক্লিওফাইল, একটা ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইলের মধ্যে কি বলেছি? নিউক্লিওফাইল কারা হবে? যারা নিউক্লিও লাভিং স্পিসিস, নিউক্লিয়াসকে ভালোবাসবে। নিউক্লিয়াসকে চার্জ কি আমরা সবসময় জানি? পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জকে ভালোবাসতে গেলে নিশ্চয়ই এ পজিটিভ চার্জকে ভালোবাসছে, তাহলে নিশ্চয়ই এর চার্জটা নেগেটিভ ছিল, তেমনই এর চার্জ নেগেটিভ। সেইগুলোর উদাহরণ দিলে প্রোসমর ক্ষেত্রে বললাম কি নেগেটিভ চার্জটা কার মতো আচরণ, লোন পেয়ারগুলো নেগেটিভ চার্জের মতো আচরণ করে। ঠিক একই রকমভাবে ইলেকট্রোফাইলের ক্ষেত্রে কি মাত্রা রাখবে? যে ইলেকট্রন লাভিং স্পিসিসের ক্ষেত্রে কি হয়? পজিটিভ চার্জ যাদের মাথায় আছে তারাই ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, H+, H3O+। আর প্রোসমর ক্ষেত্রে এদের মাথায় পজিটিভ চার্জ নেই, তবু এরা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, কারণ এদের কারোর ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, কারোর অষ্টক পূর্ণ হয়নি। লুইস অ্যাসিডের একদম ঠিক কনসেপ্টটা এখানে কাজে লাগিয়ে প্রোসম ইলেকট্রোফাইলগুলো কাজ করে। তাহলে এই বিষয়টা বোঝা গেল ইলেকট্রোফাইলের। নেক্সট দেখো, এবার আমি আসবো তোমাদের যে কার্বোক্যাটায়নটা তোমাদের আমি শেখাবো যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি, বিষয়টা কি। কার্বোক্যাটায়ন বিষয়টা না জানতে পারলে অসুবিধা হয়ে যাবে। দেখো এটা খুব সোজা জিনিস, আমি তোমাদের দেখাচ্ছি। দেখো একটা কার্বন, তার সঙ্গে মিথাইল গ্রুপ মানে আমি জানি সবসময় CH3। আমি একটা হ্যালোজেন গ্রুপের সঙ্গে যুক্ত করালাম। ঠিক একই রকমভাবে আমি একটা কার্বনের সবসময় 4টে হাত হয়, এটা জানো, ছোটোবেলা থেকে দেখে এসছো। তাহলে একই রকমভাবে আমি এখানে 2টো মিথাইল গ্রুপ যুক্ত করব। দেখো আর একটা হাত আমাকে একটা হ্যালোজেন দ্বারা আছে। আমি X মানে এখানে লিখলাম যে কোনো হ্যালোজেন, নিশ্চয়ই তাহলে আর একটা হাতে হাইড্রোজেন আছে। ঠিক একই রকমভাবে আমি আর একটা লিখছি কার্বন, এর সঙ্গে একটা CH3 আছে, একটা হাত পূরণ করছে হাইড্রোজেন দিয়ে আর একটা হাইড্রোজেন দিয়ে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এই 3টে আমি লিখলাম। দেখো প্রথম কার্বনের সঙ্গে ডাইরেক্ট 3টে কার্বন যুক্ত আছে, 3টে মিথাইল গ্রুপ যুক্ত আছে, পরেরটায় 2টো মিথাইল গ্রুপ যুক্ত আছে, তারপরেরটায় একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে। দেখো সবসময় যে কার্বন ফাংশনাল গ্রুপ এখানে হ্যালোজেন, X মানে আমি এখানে লিখে দিচ্ছি, X মানে যে কোনো হ্যালোজেন, গ্রুপ। তাহলে এখানে যে হ্যালোজেনটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে, এখানে হ্যালোজেন ফাংশনাল গ্রুপ হিসেবে কাজ করছে। ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, সেই কার্বনটা যে কটা কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ থাকবে সেটাই তার অর্ডার। তাহলে এখানে যে ফাংশনাল গ্রুপটা কোন কার্বনের সঙ্গে যুক্ত আছে? এই কার্বনের সঙ্গে।
তাহলে ফাংশনাল গ্রুপটা এই কার্বনের সঙ্গে যেহেতু যুক্ত আছে, এই কার্বনটা কটা কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ আছে, একটা কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ আছে, তাই এর নাম 1 ডিগ্রি কার্বন। ঠিক এই কার্বনটাকে বলা হচ্ছে 1 ডিগ্রি কার্বন। তাহলে পরেরটা আমার বলো যে ফাংশনাল গ্রুপ, এখানে হ্যালোজেন, ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনটা ডাইরেক্ট অ্যাটাচ আছে কটা কার্বনের সঙ্গে, দেখো একটা মিথাইলের কার্বনের সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছে, একটা মিথাইলের কার্বনের সঙ্গে, তাহলে এই কার্বনটাকে বলা হয় 2 ডিগ্রি কার্বন। ঠিক একই রকমভাবে দেখো এখানে কি আছে যে ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বন কটা এর সঙ্গে যুক্ত আছে, ডাইরেক্ট অ্যাটাচ আছে কটা কার্বনের সঙ্গে, একটা দুটো তিনটে কার্বনের সঙ্গে, তাহলে একে বলা হবে 3 ডিগ্রি কার্বন। বিষয়টা তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কার্বনটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এইবার আমার আসবে যে এই যে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি এটা SN1 মানে এরপরে আমি ঢুকবো যে SN1 SN2 রিয়াকশান, তার আগে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আমি কিভাবে বুঝবো। দেখো এই 3 ডিগ্রি কার্বন, এই 3 ডিগ্রি কার্বন, এবার কার্বোক্যাটায়নটা কি আমি হেডিং দিচ্ছি। দেখো কার্বোক্যাটায়ন বিষয়টা কি, যখন এমনি জানো যে কার্বনের তুলনায় হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি সবসময় বেশি হয়, কার্বনের তুলনায় হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি সবসময় বেশি হয়। হ্যালোজেনগুলোর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলে এই বন্ধন যে সমযোজী বন্ধনে আবদ্ধ ছিল, এই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোটটা এই হ্যালোজেনটা বেশি, হ্যালোজেনগুলো নিজের দিকে বেশি পরিমাণে টেনে নেবে। যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের বেশি হয়, তাই এই সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়, এ একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন দিয়ে যে সমযোজী বন্ধন তৈরি হয়েছিল, সেই সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়টা নিজের দিকে বেশি পরিমাণে টেনে রাখে। তাই যেহেতু ইলেকট্রন জোড় নিজের দিকে যখন টেনে রাখছে, তাই এর ডেলটা নেগেটিভ বলা হয়। আর এ থেকে ইলেকট্রন জোড় চলে আসছে, তাই এর ইলেকট্রনের ঘাটতি দেখা যায়, তাই একে ডেল পজিটিভ বলা হয়। ঠিক একই রকমভাবে এখানে ডেল নেগেটিভ, যেহেতু ইলেকট্রন জোড় নিজের দিকে বেশি পরিমাণে টানছে, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি হ্যালোজেনের বেশি, আর এখানে ডেল পজিটিভ। একই রকমভাবে দেখো এইবারে আমার কোনো একটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়লো, রিয়াকশানের মধ্যে সবসময় আমি দেখব যে হ্যালোজেনটা ধরো এমন একটা জিনিস দিয়ে প্রতিস্থাপন করা হলো যে হ্যালোজেনগুলো বেরিয়ে গেল, তাহলে এই যেহেতু এমনি এই বন্ডটা পার্শিয়াল নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ তৈরি হয়েছে, তাহলে ভেঙে যাওয়ার ক্ষমতাও রাখে। তাহলে এ যদি ভেঙে যায় তাহলে কি কি তৈরি হয়, এইটা থেকে আমি তৈরি করলে, এটা থেকে যদি একটা হ্যালোজেন বেরিয়ে যায় তাহলে কি তৈরি হবে, দেখো এটা থেকে যদি একটা হ্যালোজেন তৈরি হয় তাহলে আমার তৈরি হবে কার্বন, CH3 হলো। আর এই যে হ্যালোজেনটা বেরিয়ে গেলে নেগেটিভ চার্জ নিয়ে বেরিয়ে যাবে, আর এখানটায় পজিটিভ চার্জ তৈরি হবে, তাহলে এখানে পজিটিভ চার্জ তৈরি হলো। তাহলে 3 ডিগ্রি কার্বন থেকে যখন হ্যালোজেনটা বেরিয়ে গেল তখন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করলো। ঠিক একই রকমভাবে যখন 2 ডিগ্রি কার্বন থেকে হ্যালোজেনটা বেরিয়ে যাবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করবে। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিভাবে লিখব, কার্বনের সঙ্গে পজিটিভ চার্জ আমি হ্যালোজেনটাকে বার করে দিলাম, দিয়ে আমি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন একই রকমভাবে লিখছি। দেখো CH3 আর একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন। ঠিক একই রকমভাবে 1 ডিগ্রি থেকে যদি হ্যালোজেনটা কোনো ক্রাইটেরিয়ার মাধ্যমে, কোনো একটা ক্রাইটেরিয়া পরপর রিয়াকশানের পরে দেখবো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তখন দেখতে পাবো। তার আগে আমি জিনিসটাকে একবার বুঝিয়ে দিচ্ছি যাতে আমাকে পড়াতে পরে স্মুথ লাগে, ঠিক আছে। এই থেকে যদি একটা হ্যালোজেন আমি বের করে দেই তাহলে কি তৈরি করবে, কার্বন, CH3, এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন,
এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন। তাহলে আমার একই রকমভাবে আমি বলো যে কার্বোক্যাটায়ন, এই কার্বনের সঙ্গে ডাইরেক্ট অ্যাটাচ কার্বন কটা আছে, তাহলে 3 ডিগ্রি, এটা কার্বোক্যাটায়ন। আগেরটা 3 ডিগ্রি কার্বন বলছিলাম, এবার কার্বোক্যাটায়ন বলেছি। ক্যাটায়ন মানে কার্বোক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক হ্যালোজেনটাকে বের করে এর সঙ্গে যে ফাংশনাল গ্রুপ ছিল সেই ফাংশনাল গ্রুপটা বার করলাম। কার্বনের সঙ্গে অ্যাটাচ কটা কার্বন আছে, 2টো কার্বন, তাই এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক একই রকমভাবে এখানে কটা, এই কার্বনের সঙ্গে অ্যাটাচ কটা কার্বন যুক্ত আছে, একটা কার্বন ডাইরেক্ট যুক্ত আছে, তাই এর নাম হচ্ছে 1 ডিগ্রি। এইবার দেখো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আমরা এখন পড়ে নেব, তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিয়াকশানটা আমাদের পড়তে আর কোনো অসুবিধা হবে না। দেখো তাহলে এখানে এইবার আমি স্টেবিলিটিটা, এই 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এই কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আমি কিভাবে বুঝবো। দেখো এমই গ্রুপ বা CH3 গ্রুপকে আমরা শর্টে কী বলি, এমই। মিথাইল থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন CH3 তৈরি হয়, তাকে বলা হয় মিথাইল। তাহলে মিথেন, আগে ছিল মিথেন, আমি তোমাদের এখানটায় লিখে দেখাচ্ছি। মিথেন ছিল, আহা, মিথেন মানে কি ছিল, CH4, তা থেকে যদি একটা হাইড্রোজেন বের করে দেই তাহলে তৈরি হয় মিথাইল। এই মিথাইল মানে CH3, একটা হাত থাকবে, সে হাতটা যে কোনো গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, এখানে কার্বনের সঙ্গে যুক্ত আছে। তাহলে মিথেন থেকে একটা হাত যদি বেরিয়ে যায় মিথাইল, এই মিথাইলকে আমরা শর্টে লিখতে পারি ME, এটা একটু মাথায় রাখবে। এরপরে CH3 প্রচুরবার ইউজ করতে হবে, তখন আমি আর CH3 ইউজ করব না, তখন ডাইরেক্ট ME লিখে দেবো, এটা মাথায় রেখো। এইবার দেখো আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন ইন্ডাকটিভ এফেক্ট পড়েছিলাম ক্লাস 11-এ, তখন কি জানতাম, তখন জানতাম যে মিথাইল কী শো করে, মিথাইল +I শো করে, মানে ইলেকট্রন জোড়, ইন্ডাকটিভ এফেক্ট +I শো করে। তাহলে +I, দেখো আমরা একটা জিনিস মাথায় রাখি, সবসময় চার্জ পার্টিকেলের থেকে নিউট্রাল পার্টিকেল মোর স্টেবল, এটা আমাদের মাথায় রাখতে হবে। চার্জ পার্টিকেলের থেকে নিউট্রাল পার্টিকেল মোর স্টেবল। এর মাথায় চার্জ আছে, এ সবসময় চাইবে যে এর মোজাটাকে আমি মাথা থেকে সরিয়ে ফেলবো, তাহলে এ নিউট্রালের দিকে এগোতে চাইবে। তাহলে এ নিউট্রালের দিকে এগোতে চাইলে এখানে যেহেতু পজিটিভ চার্জ মানে আমি সবসময় কি বলেছি, ইলেকট্রনের ঘাটতি। তাহলে এখানে কিছুটা যদি ইলেকট্রন আমি দিতে পারি, এখানে ইলেকট্রনের ঘাটতি আছে, কিছুটা পরিমাণ যদি ইলেকট্রন আমি এখানে দিতে পারি, তাহলে এ নিউট্রালের দিকে অনেকটা প্রশমর দিকে এগোবে, এমনিতেই পজিটিভ আছে। আর যদি ইলেকট্রন আমি টেনে নেই তাহলে আরও পজিটিভ তৈরি হবে, তাহলে আরও আনস্টেবল, প্রশমের দিকে মোটেই যেতে চাইবে না। তাহলে এখানে পজিটিভ চার্জ আছে, CH3 +I শো করছে, CH3 যেহেতু +I শো করে তাই এই ইলেকট্রনটা +I এর মাধ্যমে এখানে দিতে পারবে, ভেবে বলো। তাহলে এ কিছুটা প্রশমর দিকে যাবে, যেহেতু ইলেকট্রন দিচ্ছে +I দিয়ে, তাহলে পজিটিভ চার্জটা কিছুটা প্রশম হচ্ছে। তাই +I ওয়ালা গ্রুপ এখানে কটা আছে, 3টে +I ওয়ালা গ্রুপ আছে। এখানে ঠিক একই রকমভাবে +I শো করছে, কে 2টো গ্রুপ, 2 গ্রুপ শোস +I। আর এখানে +I ওয়ালা গ্রুপ কটা আছে, 1 গ্রুপ শোস +I, একটা +I ওয়ালা গ্রুপ আছে। এইবার তুমি আমাকে ভেবে বলো প্রথম ক্রাইটেরিয়া, তাহলে এইটা থেকে কে বোঝা যাচ্ছে যে কে স্টেবল বেশি, এর 3টে +I ওয়ালা গ্রুপ আছে, এখানে 2টো +I ওয়ালা গ্রুপ, এখানে একটা, তাহলে 3টে +I ওয়ালা গ্রুপ মোর স্টেবল দেন 2টো দেন একটা। আরেকটা বিষয় দিয়ে ভাবা যায়, ভেবে এসো ক্লাস 11-এ, বলো হাইপার কনজুগেশন। দেখো এখানে আলফা, এই কার্বনটাকে আলফা কার্বন, এই আলফা কার্বনের সঙ্গে এখানে কটা আলফা হাইড্রোজেন আছে সেটা একটু ভেবে বলো তো।
এখানে যে ফাংশন যেখানে কার্বোকার্বন তৈরি হচ্ছে তার পাশের কার্বনকে আলফা কার্বন, তার সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে আলফা হাইড্রোজেন বলে। এখানে কটা আলফা হাইড্রোজেন আছে? এর ক্ষেত্রে কটা? 9 আলফা হাইড্রোজেন দেখা যাচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে কটা? 3টে, আর এই 3টে, 6টা আলফা হাইড্রোজেন আছে। এখানে কটা আলফা হাইড্রোজেন? 3 আলফা হাইড্রোজেন। দেখো একটার ক্ষেত্রে, আর হাইড্রোজেনগুলো তো ডাইরেক্ট যুক্ত আছে, এর জন্য হাইপার কনজুগেশন দেখাবে না। তাহলে এটা 3 আলফা হাইড্রোজেন। তাহলে এর হাইপার কনজুগেশন যার বেশি দেখায়, যার হাইপার কনজুগেশন যত বেশি হয় সে মোর স্টেবল হয়। তাহলে এখানে 9টা হাইড্রোজেন হাইপার কনজুগেশনে পার্টিসিপেট করছে, এখানে 6টা, এখানে 3টে। তাহলে এখানে এইটা মোর স্টেবল দেন এটা, দেন এটা। তাহলে আমরা 3 ডিগ্রি কার্বোকাটায়ন মোর স্টেবল। তাহলে কার্বোকাটায়নের স্টেবিলিটি আমরা যদি দেখি, তাহলে 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। তাহলে আমি দুটো এখানে ব্যাখ্যা আমরা দেখেছি। একটা কি বলেছি, প্লাস আই ওয়ালা গ্রুপ দিয়ে দেখতে হবে, যেহেতু 3 ডিগ্রি কার্বোকাটায়নে 3টে প্লাস আই ওয়ালা গ্রুপ দেখায়, তাই এটা মোর স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। আর এখানে আলফা হাইড্রোজেন হাইপার কনজুগেশনে অংশগ্রহণ করছে, পার্টিসিপেট করছে। এখানে 9টা হাইড্রোজেন আছে, এখানে 6টা হাইড্রোজেন, এখানে 3টে। তাহলে সেটা থেকে বোঝা যাচ্ছে কি, যে 3 ডিগ্রি কার্বোকাটায়ন মোর স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি। এর পরের দিন আমরা নেক্সট ক্লাস আমরা কি করব বলো তো, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানটা কিভাবে হচ্ছে সেটা আমরা ব্যাখ্যা করব। পরের দিন SN1 SN2 রিয়াকশান পুরোটাই শেষ করে দেব, যে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে না, কোনটা পোলার স্ফটিক সলভেন্টে, কোনটা পোলার অ্যাপ্রোটিক সলভেন্টে, SN1 রিয়াকশানটা কি, SN2 রিয়াকশানটা কি, পুরো বিষয়টা আমরা সামারাইজ করে তোমাদেরকে একদম পরপর হাতে ধরে করিয়ে দেবো। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।